হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আমরা এর আগের পার্টে ভারতীয় সংবিধান ও রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ভাগ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে সাথে আমরা গ্রামোন্নয়ন আর জনকল্যাণমূলক যে সমস্ত স্কিমগুলো সরকার দ্বারা টাইম টু টাইম নিয়ে আসা হয় তার উপর কিছু কোয়েশ্চেন সলভ করেছিলাম। তো আজ আমরা এর পার্ট 2টাকে কভার করব। এর আগের পার্টে আমরা 25টা কোয়েশ্চেন সলভ করেছিলাম, তো আজ আমরা 26 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে ভারতের সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতের 29টা বিষয় তালিকাভুক্ত করা হয়েছে। তো 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো, তারপরে আমি বলছি কি হবে। ভারতের সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতের 29টা বিষয় তালিকাভুক্ত করা হয়েছে? অপশন এ দশম তফসিল, অপশন বি একাদশ তফসিল, অপশন সি দ্বাদশ তফসিল, না অপশন ডি নবম তফসিল। কি হবে? দেখো, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে একাদশ তফসিলে পঞ্চায়েতের জন্য 29টা বিষয় তালিকাভুক্ত করা হয়। ঠিক আছে, আর দ্বাদশ তফসিলে পৌরসভার জন্য 18টা বিষয় তালিকাভুক্ত করা হয়। তো এটা হয়ে যাবে পৌরসভা। আর আমাদের কোয়েশ্চেনের ডিমান্ড কি? পঞ্চায়েত। তো কি হবে? অপশন বি একাদশ তফসিলে। মাথায় থাকবে, ইম্পর্টেন্ট এটা। এখান থেকে কোয়েশ্চেন আসে, পঞ্চায়েতের আবার পৌরসভাটাও জিজ্ঞেস করে নেয়। তো পৌরসভা বললে দ্বাদশ তফসিল হবে, আর পঞ্চায়েত বললে একাদশ তফসিল। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে দ্বাদশ তফসিল কিসের সাথে সম্পর্কিত? এক্ষুনি বললাম, কি হবে? পৌরসভা। একাদশ তফসিল পঞ্চায়েতের সাথে সম্পর্কিত, আর এটাতে 29টা বিষয়ের বর্ণনা করা হয়েছে, তাই তো। আর দ্বাদশ তফসিলটা পৌরসভার সাথে সম্পর্কিত, আর এটিতে 18টা বিষয়ের বর্ণনা করা হয়েছে। ওকে, আর এগুলো সব 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল। আর 73তম সংবিধান সংশোধন কি, পঞ্চায়েতি ব্যবস্থা কি করে শুরু হয়, তো সব কিছু খুঁটিনাটি আমি আগের পার্টে বুঝিয়ে দিয়েছি। ক্লাসগুলো কন্টিনিউ করো, ঠিক আছে। এবার চাইবে প্রত্যেকটা পার্টে আমি ভেতরে ঢুকি, কি করে হবে? এতগুলো কোয়েশ্চেন আসে। 300+ এমসিকিউ আমরা সলভ করছি। আর এমসিকিউ গুলো যেখান সেখান থেকে নেওয়া হয়নি, এগুলো সব ইম্পর্টেন্ট, এক্সাম রেলেভেন্ট। এগুলো অলরেডি এক্সামে চলে এসছে, আর একবার দুবার না, বারবার এসছে। ঠিক আছে, আর এটা শুধুমাত্র পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, গ্রামোন্নয়ন আর লোক কল্যাণকারী যে সমস্ত স্কিমগুলো সরকার দ্বারা টাইম টু টাইম আনা হয় তার উপর ভিত্তি করে এটা ডিজাইন করা হয়েছে 300টা। ভারতীয় সংবিধান ও রাজনীতি থেকে আমরা 5000 এমসিকিউ প্র্যাকটিস করি। ঠিক আছে, তো সম্পূর্ণ সংবিধানের নয় এটা, শুধুমাত্র তার একটা পার্ট, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার। ওকে, তো ওই জন্য প্রত্যেকটা পার্টে অল্প অল্প করে সবকিছু ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে, যাতে চাপটা না হয়। এবার আমি 300টা কোয়েশ্চেন একটা ক্লাসে করে দেবো, তার চাপ হয়ে যাবে। ঠিক আছে, তো যদি কন্টিনিউ ক্লাসগুলো না করো আর প্রত্যেকটা ক্লাসে আমাকে বলতে হয় 73তম সংবিধান সংশোধন কি, কত সালে এসেছিল, কেন এসেছিল, তো এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের ভেতরে বারবার ঢোকা সম্ভব না। আমি আমার কাজ একবার করে দিয়েছি, আমি তো খেটেছি একবার। তো যাও গিয়ে দেখো। এবার চাইবে প্রত্যেকবার আমি খাটি, তো সেটা কি করে হয়? ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো দ্বাদশ তপশিলটা পৌরসভার সাথে সম্পর্কিত হবে, আর একাদশটা পঞ্চায়েতের সাথে। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন সংক্রান্ত অর্থ কমিশন কে গঠন করেন? বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো। গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন সংক্রান্ত অর্থ কমিশন গঠন কে করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি রাজ্যপাল, অপশন সি প্রধানমন্ত্রী, না অপশন ডি মুখ্যমন্ত্রী। কি হবে? দেখো, অনুচ্ছেদ 243 আই, কি বললাম? অনুচ্ছেদ 243 আই অনুযায়ী প্রত্যেক 5 বছর অন্তর রাজ্যপাল অর্থ কমিশনের গঠন করে। আর এটা কি করে? এটা পঞ্চায়েতের যে আর্থিক অবস্থা তার পর্যালোচনা করে। তো দু লাইনে লিখে নাও, অনুচ্ছেদ 243 অনুযায়ী প্রতি 5 বছর অন্তর রাজ্যপাল অর্থ কমিশনের গঠন করেন, যা পঞ্চায়েতের
আর্থিক অবস্থার কি করে পর্যালোচনা করে। মাথায় থাকবে? অনুচ্ছেদ 243 এবার বলবে এটা কি জিনিস। এর আগের পার্টে অনুচ্ছেদ 243 থেকে অনুচ্ছেদ 243 পর্যন্ত এই এতগুলো অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ করা আছে। ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ অনুচ্ছেদ 243 থেকে 243 পর্যন্ত এতগুলি ধারাতে করা হয়েছে। তো এগুলো সব ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম। ওই জন্য কন্টিনিউ ক্লাস করতে হয়। ওই যেখানে সেখানে এসে গুটিয়ে ঢুকে পড়বে তাহলে মনেই হবে যে কি বটে কে জানে। ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে অশোক মেহতা কমিটি 1977 সালে কোন স্তরের পঞ্চায়েত সুপারিশ করে? বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অশোক মেহতা কমিটি 1977 সালে কোন স্তরের পঞ্চায়েত সুপারিশ করে? অপশন এ ত্রিস্তর, অপশন বি দ্বিস্তর, অপশন সি 1 স্তর, না অপশন ডি 4 স্তর। তো এর আগের পার্টে কি বলেছিলাম যে 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি এই কমিটিটা ত্রিস্তর পঞ্চায়েতের সুপারিশ করেছিল। আর ত্রিস্তরটা কি? তো গ্রাম, ব্লক আর জেলা স্তরে, তাই তো। ভেতরে ঢুকবো না ভাবছি, তাও ভেতরে ঢুকতেই হচ্ছে। এই কন্টিনিউ ক্লাসগুলো করলে আমাকে এটা করতে হয় না। আমার খাটনিটাকে তোমরা বাড়িয়ে দিচ্ছ, আর কিছু না। এগুলো সব আমি এর আগের পার্টে বুঝিয়েছিলাম। তো গ্রাম স্তরে কি থাকে? গ্রাম পঞ্চায়েত। ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি। আর জেলা স্তরে জেলা পরিষদ। ঠিক আছে, তো এটা হচ্ছে ত্রিস্তরের স্ট্রাকচার। আর দেখো এই ব্লকটা কি? ব্লকটা হচ্ছে মধ্যম স্তর। তো এখান থেকে ডাইরেক্ট WBCS এ কোয়েশ্চেন আসছে যে নিম্নের কোনটি পশ্চিমবঙ্গ পঞ্চায়েতি রাজের পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যম স্তর? তো কি হবে? পঞ্চায়েত সমিতি। বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট এগুলো? আর পড়ানোর পরও কি করছো? ফাঁকি মারছো। তো এটা তো 1957 সালের বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ ছিল। এখানে জানতে চাইছে অশোক মেহতা কমিটি কোন স্তরে সুপারিশ করেছিলেন। এর আনসার হয়ে যাবে অপশন বি দ্বিস্তর। দুটো স্তরে, জেলা স্তরে। তো জেলা স্তরে কি? জেলা পরিষদ। আর তার নিচে থাকবে মন্ডল পঞ্চায়েত। মন্ডল পঞ্চায়েত, ঠিক আছে। তো এই দ্বিস্তরে সুপারিশ করেছিল অশোক মেহতা কমিটি। মাথায় থাকবে, মিক্স হবে না তো এরপর থেকে আর। গুড, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রযোজ্য নয়? বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো, আনসার দাও। ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রযোজ্য নয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রযোজ্য নয় মানে 73তম সংবিধান সংশোধনী সেখানে অ্যাপ্লাই হয় না, সেখানে লাগু হয় না। তো বেশ কয়টা রাজ্য রয়েছে, এবার তাদের মধ্যে একটা নাম অপশন আছে, সেটা কি জানতে চাইছে। কি হবে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি কেরালা, না অপশন ডি উড়িষ্যা। বলো। দেখো, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম সহ বেশ কয়েকটি রাজ্যে 73তম সংবিধান সংশোধন প্রযোজ্য হয় না, মানে সেখানে অ্যাপ্লাই হয় না। কেন হয় না? কারণ সেখানে তাদের ঐতিহ্যবাহী স্বশাসন ব্যবস্থা রয়েছে। কি বললাম? স্বশাসন ব্যবস্থা, স্বশাসন ব্যবস্থা। ঠিক আছে, তো অপশন বি হবে সঠিক উত্তর, নাগাল্যান্ড। নাগাল্যান্ডে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই, সেখানে কি রয়েছে? তাদের ঐতিহ্যবাহী স্বশাসন ব্যবস্থা। মাথায় থাকবে, আগে বাড়ি চলো। নেক্সট হচ্ছে পেশা আইন কত সালে পাশ হয়? পেশা মানে কি? পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউলড এরিয়াজ। শিডিউলড এরিয়াতে পঞ্চায়েতের সম্প্রসারণ করা বা এক্সটেনশন করা। তো এই আইনটা কত সালে পাশ হয়? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো।
পেশা আইন কত সালে পাশ হয়? অপশন এ 1994, অপশন বি 1996, অপশন সি 1998, না অপশন ডি 2000 সাল। আমি আশা করব যে তোমরা শিডিউলড এরিয়ার ব্যাপারে জানবে। আমাদের সংবিধানে শিডিউলড এরিয়ার বর্ণনা করা রয়েছে, ফিফথ শিডিউল আর সিক্স শিডিউল, পঞ্চম তফসিল এলাকা আর ষষ্ঠ তফসিল এলাকা। তো আমাকে বলো তো, এই ষষ্ঠ তফসিল এলাকায় কতগুলি রাজ্য রয়েছে আর পঞ্চমে কতগুলি রাজ্য রয়েছে, এটা আমাকে জানো। ঠিক আছে? তো এই যে আইনটা কত সালে পাস হয়? পেশা আইন 1996 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। মাথায় থাকবে। আর এই আইনটা তফসিলভুক্ত এলাকায় পঞ্চায়েত ব্যবস্থা সম্প্রসারিত করে, এক্সটেনশন করে। ওকে, আগে বাড়ছি। আর জানাবে এগুলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিডিপি। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কত সালে শুরু হয়? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। আর এই কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যতগুলো কোয়েশ্চেন করালাম সবগুলো ইম্পর্টেন্ট, আর সবগুলোই বারবার কোনো না কোনো এক্সামে আসতেই থাকে, আর এর পরেও আসবে। কি হবে? অপশন এ 1948, অপশন বি 1952, অপশন সি 1957, না অপশন ডি 1960। তো সিডিপি বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2 অক্টোবর 1952 সালে শুরু হয়। ঠিক আছে? 2 অক্টোবর 1952 সালে শুরু হয়। আর এটা স্বাধীন ভারতের প্রথম বড় গ্রামীণ উন্নয়ন কর্মসূচি ছিল। ওকে, এটা স্বাধীন ভারতের প্রথম বড় গ্রামীণ উন্নয়ন কর্মসূচি ছিল। তো অপশন বি হবে সঠিক উত্তর। মাথায় থাকবে। আর যেটা বললাম 2 লাইনে লিখে নিও, যেটা ভারতের সর্বপ্রথম বড় গ্রামীণ উন্নয়ন কর্মসূচি ছিল। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে অন্তর্দয় অন্ন যোজনা কাদের জন্য? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অন্তর্দয় অন্ন যোজনা কাদের জন্য? অপশন এ সব নাগরিকদের জন্য, অপশন বি দরিদ্রতম পরিবারের জন্য, অপশন সি সরকারি কর্মচারীদের জন্য, না অপশন ডি কৃষকদের জন্য। কি হবে? দেখো, এই অন্তর্দয় অন্ন যোজনাটা সাল 2000 সালে শুরু হয়। আর এর উদ্দেশ্য ছিল দরিদ্রের মধ্যে যারা দরিদ্রতম সেই পরিবারগুলিকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য প্রদান করা। কি বললাম? দরিদ্রের মধ্যে দরিদ্রতম পরিবারগুলিকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য প্রদান করা। প্রদান করা। ঠিক আছে? আর সালটা মাথায় রাখবে, এখান থেকে কোয়েশ্চেন করে দেয়, জিজ্ঞেস করে দেবে যে অন্তর্দয় অন্ন যোজনা কোন সালে শুরু হয়েছিল। তো সালটা হয়ে যাবে 2000। ওকে। আর এর উদ্দেশ্য কি? তো দরিদ্রের মধ্যে দরিদ্রতম পরিবারগুলিকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য প্রদান করা। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন কত সালে পাশ হয়? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে আনসার করো। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন কত সালে পাশ হয়? অপশন এ 2011, অপশন বি 2013, অপশন সি 2014, না অপশন ডি 2015 সালে। তো দেখো, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনটা 2013 সালে পাশ হয়। আর এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল দেশের প্রায় 2/3 জনগণকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের আইনি অধিকার প্রদান করা। লিখে নাও। দেশের প্রায় 2/3 2/3 জনগণকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের আইনি অধিকার প্রদান করা। অধিকার প্রদান করা। ঠিক আছে? তো এটা হয়ে যাবে এর উদ্দেশ্য। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো।
নেক্সট হচ্ছে মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? তো এটা আশা করছি পারবে। বলো কি হবে? মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? অপশন এ 1995, অপশন বি 1997, অপশন সি 2001, না অপশন ডি 2004। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1995 সাল। এবার বলো এর উদ্দেশ্য কি ছিল, এর যে মূল লক্ষ্য সেটা কি ছিল? তো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও উপস্থিতি বাড়ানো এবং শিশু পুষ্টি সুনিশ্চিত করা, শিশুদের যে পুষ্টি সেটাকে সুনিশ্চিত করা, উন্নত করা। ওকে, তো লিখে নাও প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও উপস্থিতি হার বাড়ানো এবং শিশু পুষ্টি উন্নত করা। মাথায় থাকবে? আগে বাড়ছি। নেক্সট হচ্ছে সর্বশিক্ষা অভিযান কত সালে চালু হয়? তো এটা তো ইজি কোয়েশ্চেন, পারবে সবাই। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো। সর্বশিক্ষা অভিযান কত সালে চালু হয়? অপশন এ সাল 2000, 2001, অপশন বি 2002, 2003, অপশন সি 2004-05, না অপশন ডি 2005-06। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সাল 2000, 2001। ঠিক আছে, এবার বলো এর যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? এর মূল লক্ষ্য ছিল 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য সর্বজনীন প্রাথমিক শিক্ষা। কি বললাম? 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য সর্বজনীন প্রাথমিক শিক্ষা। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে শিক্ষার অধিকার আইন, RTE, রাইট টু এডুকেশন, কত সালে কার্যকর হয়? ভালো করে দেখবে, কার্যকর বলেছে, কত সালে পাশ হয়েছিল করে দিও না আবার, সাবধান করে দিলাম। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। শিক্ষার অধিকার আইন RTE কত সালে কার্যকর হয়? তো দেখো, এই আইনটা 2009 সালে পাশ হয়েছিল। এটা পাশ হয় আর কার্যকর হয় কবে থেকে? তো 1 এপ্রিল 2010 থেকে, 2010 থেকে কার্যকর হয়। কার্যকর হয়, সঠিক উত্তর কি হবে? অপশন বি 2010 সাল। ঠিক আছে, আর এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া। এর আগেরটা কি ছিল? সর্বশিক্ষা অভিযানে তো 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য সর্বজনীন প্রাথমিক শিক্ষা। বাট এখানে বলছে শিক্ষার অধিকার আইনে 6 থেকে 14 বছর বয়সীদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার। তো লিখে নাও 6 থেকে 14 বছর শিক্ষার অধিকার। মাথায় রাখবে এটা বিনামূল্যে, ঠিক আছে, আর বাধ্যতামূলক শিক্ষার অধিকার এটা। ওকে, RTE, রাইট টু এডুকেশন, এটা রাইট, অধিকার। মাথায় থাকবে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কোন ধারায় শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়েছে? আর এই কোয়েশ্চেন গুলো যে কি ইম্পর্টেন্ট আর বলে বোঝাতে পারবো না, এক্সাম হলে দেখতে পাবে। বলো কি হবে? কোন ধারায় শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়েছে? অপশন এ ধারা 21, অপশন বি ধারা 21A, অপশন সি ধারা 19, অপশন ডি ধারা 14। তো দেখো, 86তম সংবিধান সংশোধন 2002 এর মাধ্যমে ধারা 21A যুক্ত করা হয়। ধারা 21A কে যুক্ত করা হয় আর এটিতে শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়, মানে এতে 6 থেকে 14 বছর বয়সীদের শিক্ষাকে মৌলিক অধিকারের শ্রেণীতে
রেখে দেওয়া হয়। তো অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো কি বললাম লিখে নাও, 86তম সংবিধান সংশোধন। এবার এটা কেমন হবে, 4, এই বাংলা ইংরেজি করলে যা হয়, তো বাংলাতেই লিখি। 86তম সংবিধান সংশোধন 2002 এর মাধ্যমে ধারা 21A যোগ করে 6 থেকে 14 বছর বয়সীদের শিক্ষাকে কি করা হয়, মৌলিক অধিকার করা হয়। মৌলিক অধিকার করা হয়। মাথায় থাকবে 86তম সংবিধান সংশোধন 2002। আর এই সংবিধান সংশোধন থেকেও কোয়েশ্চেন চলে আসে। তো যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছে সেগুলোকে ভালো করে খাতায় নোট করবে। ঠিক আছে, তো 86তম সংবিধান সংশোধন 2002 এর মাধ্যমে ধারা 21A কে যোগ করা হয় এবং সেখানে 6 থেকে 14 বছর বয়সীদের শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। কোন কালারটা নিয়ে, কালোটাই নিয়ে। নেক্সট হচ্ছে PMAYG এর অধীনে সমতল অঞ্চলে 1 ইউনিট বাড়ির ন্যূনতম আয়তন কত হবে? অপশন এ 20 বর্গমিটার, অপশন বি 25 বর্গমিটার, অপশন সি 30 বর্গমিটার, না অপশন ডি 35 বর্গমিটার। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। আর আগের পার্টে এই PMAYG কি, এর আগে কোন নামটা ছিল, নামটা কেন চেঞ্জ করেছিল, আর নাম কি জন্য চেঞ্জ করা হয়, সব কিছু নিয়ে একটা রামায়ণ মহাভারত সব শুনিয়েছিল একদম ডিটেলসে। তো যারা করে এসছো জানবে, আর যারা করো নাই মাঝখান থেকে ঢুকেছো তো ঢোকো, কি আর বলছি না আমি। আচ্ছা, একবার খেটেছি, চাইবে বারবার খাটি নাকি? আর তোমরা ফাঁকি মেরে যাবে। PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর জি মানে কি, গ্রামীণ। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে সমতল অঞ্চলে, মানে প্লেনে, সমতল, মালভূমি, বিভিন্ন ক্যাটাগরি থাকে। তো সমতল অঞ্চলে 1 ইউনিট বাড়ির ন্যূনতম আয়তন কত হতে হবে, মানে সাইজটা কি হবে? তো সাইজটা 25 বর্গমিটার হবে, অপশন বি। এবার এটাই জানে না গো জনসাধারণ, তো কি করে পার্টির লোকরা, টাকা খেয়ে নেয়, দিয়ে একটা কুড়ে ঘর বানিয়ে দিয়ে চলে যায়। ঠিক আছে, তো ন্যূনতম আয়তন 25 বর্গমিটার হতে হবে। ঠিক আছে, আর যার মধ্যে রান্নার জন্য একটা পরিষ্কার স্থানও থাকবে, মানে রান্না করার জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানও থাকবে, আর এটার মধ্যেই থাকবে। ওকে, তো 25 বর্গমিটার ন্যূনতম হতে হবে। আর যারা জানবে না এগুলো, ব্যাস ঘরের নামে কুড়ে ঘর ধরিয়ে দিয়ে চলে যাবে, গর্ত করে দেবে, বুঝলে, মাটিতে গর্ত করে উপরে চাল দিয়ে দেবে, বলবে এটা আবাস যোজনার ঘর। ওই জন্য শিক্ষা দরকার, অ্যাওয়ারনেস থাকা দরকার। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, DDUGKY, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। ওকে, এটা কিসের সাথে সম্পর্কিত বলো? কি হবে? অপশন এ গ্রামীণ যুবকদের দক্ষতা প্রশিক্ষণ, অপশন বি গ্রামীণ আবাসন, অপশন সি গ্রামীণ সড়ক, না অপশন ডি গ্রামীণ বিদ্যুৎ। তো দেখো, এটা গ্রামীণ যে দরিদ্র যুবকরা থাকে তাদের দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সাথে সম্পর্কিত। তো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর এটা কোন মন্ত্রকের অধীনে পড়ে? তো গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে, লিখে নাও এটা, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে পড়ে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সৌভাগ্য যোজনা কিসের সাথে সম্পর্কিত বলো? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো। সৌভাগ্য যোজনা এটা কিসের সাথে সম্পর্কিত? অপশন এ গৃহস্থলী বিদ্যুতায়ন, অপশন বি পানীয় জল,
অপশন সি রান্নার গ্যাস, না অপশন ডি সড়ক। দেখো, প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা, সৌভাগ্য যোজনা, এটা সাল 2017 সালে চালু হয়। আর এর লক্ষ্য কি ছিল? তো প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছানো। লিখে নাও, এর লক্ষ্য ছিল প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছানো। ঠিক আছে? আর কি বললাম? প্রধানমন্ত্রী হর ঘর যোজনা, আর এটাই কি সৌভাগ্য যোজনা। মাথায় থাকবে, প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা, সৌভাগ্য যোজনা, সাল 2017 সালে পাশ হয়। আর এর লক্ষ্য ছিল প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছানো। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে উজ্জ্বলা যোজনা কিসের সাথে সম্পর্কিত? তো এটা আশা করছি জানবে সবাই। তো বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। উজ্জ্বলা যোজনা কিসের সাথে সম্পর্কিত? অপশন এ বিদ্যুৎ, অপশন বি এলপিজি সংযোগ, অপশন সি সড়ক, না অপশন ডি জল। কি হবে? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা আসে সাল 2016-তে। আর এর লক্ষ্য ছিল দারিদ্র সীমার নিচে থাকা পরিবারের মহিলাদের এলপিজি গ্যাস সংযোগ দেওয়া। তো সঠিক উত্তর কি হবে? অপশন বি এলপিজি সংযোগ। ঠিক আছে? তো 2 লাইনে লিখে নাও, এর লক্ষ্য হলো দারিদ্র সীমার নিচে থাকা পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি বা গ্যাস সংযোগ প্রদান করা। আর আমাদেরকে 1000-এর ওপর, তাই তো, 1000 টাকার ওপর দামে প্রদান করা। বাকিরা তো কি করেছে কে জানে। এদেরকে ফ্রিতে দেবে, আর আমরা, আমাদের মনে হচ্ছে বাড়িতে টাকার গাছ আছে, 400 টাকার মালটাকে 1000 টাকা করে দিল, আরো বাড়বে। ঠিক আছে? তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সালে পাশ হয়। আর এর লক্ষ্য ছিল দারিদ্র সীমার নিচে থাকা পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি বা গ্যাস সংযোগ প্রদান করা। আর এটাও ঠিক করে দেয় না, এর নামেই বেশিরভাগ জন পায়ও না। ঠিক আছে? আগে বাড়ছি। নেক্সট হচ্ছে জল জীবন মিশন কিসের সঙ্গে সম্পর্কিত? বলো। জল জীবন মিশন কিসের সাথে সম্পর্কিত? অপশন এ প্রতি গ্রামীণ বাড়িতে নলবাহিত জল, অপশন বি সেচ, অপশন সি নদী সংযোগ, না অপশন ডি মাছ চাষ। কি হবে? তো জল জীবন মিশন এটা 2019 সালে আসে। ঠিক আছে? এই সালগুলো এমনি এমনি লেখাচ্ছি না, এই যে প্রত্যেকটা জায়গাতে সালগুলোকে মেনশন করছি। এখান থেকেও কোয়েশ্চেন করে দেয়। ঠিক আছে? জিজ্ঞেস করে দেবে কোন সালে এসছিল, তখন ব্যাস এক্সাম হলে দাঁতগুলোকে বার করে দেবে। ওকে? তো বারবার বলছি, ক্লাসের মধ্যে খাতা পেন নিয়ে বসবে আর এই এক্সট্রা ইনফরমেশন গুলোকে নোট করবে। কেমন? তো জল জীবন মিশন 2019 সালে আসে। আর এর লক্ষ্য কি ছিল? তো প্রতিটা গ্রামীণ পরিবারের বাড়িতে নলবাহিত জল প্রদান করা, জল সংযোগ দেওয়া। ঠিক আছে? আর এর যে ট্যাগলাইন কি ছিল? তো হর ঘর জল, হর ঘর জল। ঠিক আছে? আগে বাড়ছি। নেক্সট হচ্ছে শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? তো এর আগের পার্টে আমরা সবুজ বিপ্লব দেখেছিলাম। সবুজ বিপ্লব ভারতে কখন হয়েছিল, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, ভারতে এম.এ. স্বামীনাথনকে। তো এগুলো সব আমরা আগের পার্টে কভার করে নিয়েছি। তো আরো কিছু বিপ্লব রয়েছে, যেমন শ্বেত বিপ্লব, হলুদ বিপ্লব, নীল বিপ্লব। ঠিক আছে? তো এগুলিকেও একবার দেখে নাও, এখান থেকেও কোয়েশ্চেন আসে। তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো।
শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? মাছ উৎপাদন, দুধ উৎপাদন, ডিম উৎপাদন না ফল উৎপাদন? দেখো, শ্বেত বিপ্লবটা দুধ উৎপাদনের বৃদ্ধির সাথে সম্পর্কিত। তো অপশন বি হবে সঠিক উত্তর। আর এর থেকেও ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভার্গিস কুরিয়েন এটিকে অপারেশন ফ্লাডের মাধ্যমে নেতৃত্ব দেন। তো লিখে নাও, ভার্গিস কুরিয়েন। এটিকে অপারেশন ফ্লাড, ফ্লাডের মাধ্যমে কি করেন? নেতৃত্ব দেন। এটা তো সবাই জানবে যে দুধ উৎপাদন। আজকাল এক্সামের যে কোয়েশ্চেনের লেভেল সেটা বাড়ছে, এগুলো জিজ্ঞেস করে দেবে, তখন হাঁ করতে হবে। ঠিক আছে? তো ভার্গিস কুরিয়েন এটিকে অপারেশন ফ্লাডের মাধ্যমে নেতৃত্ব দেন। তো নামটাও ইম্পর্টেন্ট আর অপারেশন ফ্লাড এটাকেও মাথায় রাখবে। ঠিক আছে? ভার্গিস কুরিয়েন এটিকে অপারেশন ফ্লাডের মাধ্যমে নেতৃত্ব দেন। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? বলো কি হবে? আর এটা আশা করছি পারবে সবাই, চেষ্টা করো। দুধ, মাছ ও জলজ চাষ, ফল না তৈলবীজ? কি হবে? দেখো, নীল বিপ্লব মাছ উৎপাদন ও জলজ চাষের বৃদ্ধির সাথে সম্পর্কিত। এক কথায় বলতে গেলে অ্যাকুয়াকালচারের সাথে সম্পর্কিত। তো কি হবে? অপশন বি, মাছ ও জলজ চাষ। ঠিক আছে? মাছ উৎপাদন আর জলজ চাষের বৃদ্ধির সাথে সম্পর্কিত নীল বিপ্লব। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে হলুদ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? তো বলো, এটাও ইজি কোয়েশ্চেন। কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। হলুদ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? অপশন এ তৈলবীজ উৎপাদন, অপশন বি ফুল, অপশন সি মধু না অপশন ডি হলুদ চাষ? তো দেখো, এই হলুদ বিপ্লবটা তৈলবীজ উৎপাদন, বিশেষ করে সর্ষে আর সূর্যমুখী উৎপাদনের সাথে সম্পর্কিত। মানে সরিষা আর সূর্যমুখী উৎপাদনের বৃদ্ধির সাথে সম্পর্কিত। বিপ্লব তো ওটার বৃদ্ধি, উৎপাদন তো হয়েই যায়। ঠিক আছে? তো সেই উৎপাদনটা যাতে বেশি হয়। ওকে? তো সর্ষে, সরিষা আর সূর্যমুখী মাথায় রাখবে, এই দুটো। কেমন? তো হলুদ বিপ্লবটা তৈলবীজ উৎপাদনের সাথে সম্পর্কিত হবে। অপশন এ হবে সঠিক উত্তর। মাথায় থাকবে? আগে বাড়ছি। এবার দেখো, একটা জিনিস অড লাগতে পারে যে ভারতীয় সংবিধান ও রাজনীতির হেডিং আছে, আর কোয়েশ্চেন করছি হলুদ বিপ্লব, নীল বিপ্লব, সবুজ বিপ্লবের, তাই তো? তো অড লাগার কিছু নেই। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে ভারতীয় সংবিধান ও রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ভাগ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তার সাথে সাথে গ্রামোন্নয়ন ও গ্রামীণ বিকাশ এবং জনকল্যাণমূলক যে সমস্ত যোজনা, স্কিম, প্রকল্পগুলো সরকার দ্বারা টাইম টু টাইম আনা হয়, তো এগুলোর ওপরে ভিত্তি করে 300+ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের একটা সেট করো। তো সেটাই করছি। তো এই যে বিপ্লবগুলো, এগুলো কি জনকল্যাণমূলক কাজ বৃদ্ধি করছে। খাদ্যের যদি উপলব্ধতাটা হয়, বৃদ্ধি হয়, মানুষ খেতে পাবে, উন্নতি হবে, তো শেষমেশ জনকল্যাণই হচ্ছে। তো এটাও একটা জনকল্যাণমূলক টপিক। ঠিক আছে? ওই জন্য করাচ্ছে। নাহলে মনে হতেই পারে যে ভারতীয় সংবিধান আর রাজনীতির ক্লাসে হলুদ বিপ্লব করাচ্ছে। ঠিক আছে? পাগল টাগল মনে হয় হয়ে গেছে। তো পাগল টাগল হই নাই, কেমন? এগুলো এরই বিষয়। তো কি করব? করাতেই হবে। এবার বললে আমি এটা মুছে দেবো না, প্রবলেম সলভ। ঠিক আছে? টপিকটা কেটে দিলি ব্যাস, তাই তো? ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? আর এই নাবার্ডটা কি? এটা একটা ব্যাংক। আর এর ফুল ফর্ম কি? তো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কি বললাম? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক। জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক।
ব্যাংক। তো এটা কত সালে প্রতিষ্ঠিত হয় বলো? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অপশন এ 1980, অপশন বি 1982, অপশন সি 1985, না অপশন ডি 1990? কি হবে? দেখো, 12 জুলাই 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। কি বললাম? 12 জুলাই 1982 সালে। আর এটা শিবরামন কমিটি সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল। শিবরামন কমিটি সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল। মাথায় থাকবে তো ডেটটা, সালটা আর কমিটির নামটা, এখান থেকে কোয়েশ্চেন আসে। ওকে, তো 12 জুলাই 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়। আর নাবার্ডের ফুল ফর্ম কি বললাম? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক। ক্লিয়ার হয়েছে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে নাবার্ড কোন ক্ষেত্রে ঋণ ও পুনঃ অর্থায়ন করে? বলো কি হবে? এক্ষুনি বোঝালাম, তো এর আনসার চলে আসা দরকার। কেমন? ভুল করো না। কি হবে? শুধু শিল্প, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, শুধু রপ্তানি, শুধু আবাসন? তো এর নামের মধ্যেই তো সব লুকিয়ে আছে। জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক, নাবার্ড। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তো এগ্রিকালচার, কৃষি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ উন্নয়ন। তো অপশন বি হবে, তাই তো? কমন সেন্স ভাই। শুধু শিল্প, শুধু রপ্তানি, শুধু আবাসন কেন হতে যাবে? ঠিক আছে, তো অপশন বি হবে সঠিক উত্তর। নাবার্ড কৃষি, কুটির শিল্প, হস্তশিল্প ও সামগ্রিক গ্রামীণ উন্নয়নের জন্য ঋণ ও পুনঃ অর্থায়নকারী একটা শীর্ষ প্রতিষ্ঠান। মাথায় থাকবে? আগে বাড়ছি। নেক্সট হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী, SHG, সেলফ হেল্প গ্রুপ। কি বললাম? সেলফ হেল্প গ্রুপ। স্বনির্ভর গোষ্ঠীতে সাধারণত কতজন সদস্য থাকে? তো এটাও ইজি কোয়েশ্চেন, বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অপশন এ 5 থেকে 10 জন, অপশন বি 10 থেকে 20 জন, অপশন সি 20 থেকে 30 জন, না অপশন ডি 30 থেকে 50 জন? দেখো, একটা SHG সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীতে সাধারণত 10 থেকে 20 জন সদস্য থাকে। তো অপশন বি হবে সঠিক উত্তর। আর এরা কি করে? তো এরা সঞ্চয় আর ক্ষুদ্র ঋণের মাধ্যমে জীবিকা উন্নয়নে কাজ করে। কি বললাম? সঞ্চয় আর ক্ষুদ্র ঋণ মাধ্যমে জীবিকা উন্নয়নে কাজ করে। মাথায় থাকবে? তো সঞ্চয় আর ক্ষুদ্র ঋণের মাধ্যমে জীবিকা উন্নয়নে কাজ করে SHG সেলফ হেল্প গ্রুপ। আর এটিতে সাধারণত 10 থেকে 20 জন করে সদস্য থাকে। ক্লিয়ার? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে দারিদ্র্য সীমা নির্ধারণের ক্ষেত্রে কোন কমিটিটি বিখ্যাত? ভালো করে দেখো কোন কমিটিটা বিখ্যাত বলেছে। কেমন? ভুং ভাং করে দিও না। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। দারিদ্র্য সীমা নির্ধারণের ক্ষেত্রে কোন কমিটি বিখ্যাত? অপশন এ তেন্ডুলকর কমিটি, অপশন বি সরকারিয়া কমিশন, অপশন সি রাজমান্নার কমিটি, না অপশন ডি বলবন্ত রায় মেহতা কমিটি? তো এই বলবন্ত রায় মেহতা কমিটির ব্যাপারে আমরা পার্ট 1-এ ডিটেলস আলোচনা করেছিলাম। তো করেছিলাম, তো আমাকে বলো, এই বলবন্ত রায় মেহতা কমিটি কি দারিদ্র্য সীমারেখা নির্ধারণ করে না করে না? কি হবে? আরে ভাই, করিয়ে দিয়েছি, তো কি হবে বলো? না করালে মানতাম যে চলো করাইনি, পারবে না, বাট যেটা করিয়ে দিয়েছি সেটা তো জিজ্ঞেস করবো। কি হবে এটা? এটা আমাকে জানাও, ঠিক আছে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশনে তেন্ডুলকর কমিটি। তো তেন্ডুলকর কমিটি 2009 সালে দারিদ্র্য সীমা নির্ধারণের নতুন পদ্ধতি সুপারিশ করে। আর পরে রঙ্গরাজন কমিটিও এই বিষয়ে কাজ করে। কি বললাম?
পরে রঙ্গরাজন কমিটি এই বিষয়ে কাজ করে। তো পরে রঙ্গরাজন কমিটিও এই বিষয়ে কাজ করে। আর সালটা কি বললাম, 2009 সালে। মাথায় থাকবে। তো অপশন এ তেন্ডুলকর কমিটি হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।